আসসালামু আলাইকুম, আমি তানজিনা আফরোজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। আমি গত বছর 2024 সালে জাপান ফাউন্ডেশন জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ফর আউটস্ট্যান্ডিং স্টুডেন্টস অংশগ্রহণ করি। আমি আসলে অনেক আগে থেকেই জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার ইচ্ছা ছিল, কারণ হচ্ছে আনিমে। আমি অনেক আনিমে দেখতাম ছোটোবেলা থেকেই, ফ্যামিলির সাথে বসে বসে আনিমে দেখতাম। তো একসময় আনিমে দেখতে দেখতে আমার এমনটা হয় যে আমি কিকিতোরেরু ইউনি নারিমাশিতা, আমি জাপানিজ শুনে বুঝতে পারার সক্ষমতা লাভ করি। এবং তখন আমি চিন্তা করি যে এটাকে আসলে এবং অন্যান্য পার্সপেক্টিভগুলো যদি আমি শিখে যাই, যেমন রিডিং, লিসেনিং, স্পিকিং, তাহলে হয়তো বা আমি এটাকে একটি স্কিলে পরিণত করতে পারবো। এটা চিন্তা করেই আমি জাপানিজ ভাষা শেখা শুরু করি। 2020 সালে করোনার কারণে যখন ইউনিভার্সিটি বন্ধ হয়ে যায়, তখন আমি ইন্টারনেট ঘাটাঘাটি শুরু করি এবং আমি বেশ কতগুলো অ্যাপস এবং ইউজফুল ওয়েবসাইটস পাই। যেমন লিসেনিংয়ের জন্য আমি মেইনলি ইউটিউব চ্যানেল শোনা শুরু করি। রেগুলার বেসিসে আমি ইউ নো নিহঙ্গো পডকাস্ট নামে একটা চ্যানেল আছে, এটা শুনি। আর জাপানিজ অনেক নিউজ চ্যানেল আছে যেখানে নিউজগুলো জাপানিজ ভাষায় বলা হয়। আমার একটা চ্যানেল FNN, এই চ্যানেলটা আমি খুব শুনতাম এবং এখনও শুনি। আর কাঞ্জির জন্য আমার দুইটা সাজেশন থাকবে। একটা বই রিমেম্বারিং কাঞ্জি বাই হেইসিক। এই বইটাতে আসলে খুব সুন্দরভাবে গল্পের আকারে কাঞ্জিগুলো শেখানো হয়, যদিও বইটি ইংলিশে। অ্যান্ড আরেকটা সাজেশন কাঞ্জি ট্রি। ওইটা থেকে আমি প্রতিদিন 10টা করে কাঞ্জি 10 বার করে লিখতাম এবং এটা আমার জন্য খুবই হেল্পফুল ছিল কাঞ্জি রেকগনাইজ করার ক্ষেত্রে। আর বাকি যে পার্টগুলো আছে ওগুলোর জন্য আমি বলবো যে বেসিকটা মিন্নানো নিহঙ্গো বইটা থেকে শিখে পরবর্তীতে যত বেশি সম্ভব JLPT টেস্ট এই অ্যাপটা থেকে বেশি বেশি করে পরীক্ষা দিতাম। আমি যেটা করতাম, এবং পরীক্ষা দেওয়ার ফলে আমি অনেকগুলো মিস্টেক অবশ্যই পাই। ওই মিস্টেকগুলো আমি কারেক্ট করতাম, ওগুলোকে আয়ত্ত করে ফেলতাম এবং আবার পরীক্ষাগুলোকে অ্যাটেম্প্ট করতাম। এভাবে আস্তে আস্তে আমি ইমপ্রুভ করতে পারি। ওয়েবসাইটগুলো ইউজ করার মাধ্যমে আমি JLPT পাস করি। গত বছর আমি JLPT N3 অ্যাটেম্প্ট করি এবং I got 156 out of 180। 2023 সালে যখন আমি দেখি যে একটা সার্কুলার বের হয় যে জাপানিজ স্পিচ কন্টেস্ট নামে একটা কন্টেস্ট আছে, তো আমি চিন্তা করি যে আমি যতটুকু জাপানিজ শিখেছি ওইটা আসলে আমার জাপানিজটাকে আসলে অ্যাকিউরেট কিনা এবং জাপানিজ নেটিভদের কাছে কি আসলে বোধগম্য কিনা, ওইটা বোঝা যায় কিনা। এই জন্য আমি কন্টেস্টে পার্টিসিপেট করার জন্য অ্যাপ্লাই করি এবং সে বছর আমি অ্যাডভান্সড ক্যাটাগরিতে আনএক্সপেক্টেডলি প্রথম স্থান অধিকার করি। প্রিপারেশনের জন্য আমি আসলে মেইনলি নিজের মতো করে আমি স্পিচ রেডি করি, যেহেতু আমার একাডেমিক কোনো সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না বা একাডেমিক কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আমি নিজের মতো করে স্পিচটা প্রিপেয়ার করি এবং নিজের মতো করে জাপানিজে ট্রান্সলেট করি। তবে আমি এক্ষেত্রে গুগল ট্রান্সলেটরের হেল্প নিয়েছিলাম। তবে খেয়াল রেখেছি যাতে এটা বেশি মেকানিক না হয়ে যায় এবং এটা যাতে ফ্লো থাকে এবং ন্যাচারাল যাতে শোনায়, এদিকটার দিকে ফোকাস রেখে আমি আমার স্পিচটা রেডি করে ফেলি। এবং রেডি করে ফেলার পরে আমি সবচেয়ে বেশি সময় দিই প্র্যাকটিসের ক্ষেত্রে, যেহেতু আমার স্টেজ ফ্রাইট অনেক বেশি। তো আমি বারবার করে জাপানি স্পিচটা আমি নিজেকে দিই, আয়নার সামনে দিই, ছাদে গিয়ে বসে বসে দিই ওপেন স্পেসে। ফলে আমি বলার সময় খুবই নার্ভাসনেস ছাড়াই সুন্দরভাবে বলতে পেরেছিলাম। 2024 সালের সেপ্টেম্বর মাসের 4 থেকে 18 তারিখ আমি জাপান ফাউন্ডেশনের এই প্রোগ্রামটাতে অংশগ্রহণ করি, জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ফর আউটস্ট্যান্ডিং স্টুডেন্টস। এটা খুবই ওয়েল অর্গানাইজ প্রোগ্রাম ছিল। আমরা 43টা দেশ থেকে 43 জন পার্টিসিপেন্টস এই প্রোগ্রামে অংশগ্রহণ করি এবং এখানে আসলে জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাস এর পাশাপাশি কালচারাল এক্সপিরিয়েন্স, হিস্টোরিক্যাল সাইট অ্যান্ড কালচারাল সাইট ভিজিট, হোম ভিজিট এবং জাপানিজ কালচার এক্সপিরিয়েন্স, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাই ছিল। আর এখানে ক্লাসগুলো আসলে খুবই, সেই লোকেশন সম্পর্কে যেমন ক্লাস করি তেমন ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ক্লাস করি। একটা অনেক ইন্টারেস্টিং ক্লাস ছিল যে কানসাই বেনের উপরে স্টাডি। তো সেখানে আমরা স্টাডি করি যে কানসাই বেন কীভাবে টোকিওর যে স্ট্যান্ডার্ড জাপানিজ সেটা থেকে কীভাবে আলাদা, এবং ক্লাসটা খুবই ইন্টারেস্টিং ছিল। এবং আমরা এখানে লাইব্রেরি ভিজিটও করি, বিভিন্ন দেশের বই ছিল এখানে। এবং আমি নিজেও এখান থেকে চলে আসার আগে আমার দেশের পতাকা এবং আরও 2-1টা সাংস্কৃতিক
বস্তু এখানে রেখে আসি, যাতে হচ্ছে পরবর্তীতে কেউ গেলে হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশকে যাতে রিপ্রেজেন্ট করতে পারে। আমরা যখন ওসাকা থেকে হিরোশিমা এবং হিরোশিমা থেকে কিয়োটোতে যাই, দুইবারই হচ্ছে আমরা বুলেট ট্রেন অর্থাৎ শিনকানসেনে ভ্রমণ করার সুযোগ পাই। এটা আমার জন্য খুবই বড় একটা ব্যাপার ছিল। আমার জন্য এটা মোটেও সহজ ছিল না। আর আমি এক্ষেত্রে মনে করি যে কনসিস্টেন্সি খুব বড় একটা চাবিকাঠি। যতই হচ্ছে আমি হেরে যাব, যতই হচ্ছে মনে হবে যে আমি আর পারছি না, ততই বেশি বেশি করে প্র্যাকটিস করব, বেশি বেশি করে ভুল সংশোধন করব এবং আবার চেষ্টা করব। এই কনসিস্টেন্সি, এই সাইকেলটা রিপিট করতে থাকলে ইনশাল্লাহ যে কোনো ভাষাই, জাপানিজ ভাষাও অবশ্যই আয়ত্ত করা সম্ভব। দাকারা মিন্না আকিরামে নাই দে গাম্বারিমাশো।